মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের এই সফর বাংলাদেশের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ। সেই সফর নিয়ে কথা হবে আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। রাহিদ এজাজ, আমরা ঠিক যখন কথা বলছি এই মুহূর্তে মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে যাওয়ার কথা। তো আপনার কাছে আমি জানতে চাই যে এই সফরটা, মালয়েশিয়ান সফর তো শেষ হলো, 2 দিনের সফর, সব শেষে একটা যৌথ সংবাদ সম্মেলন হলো তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিমের। তো সেই সংবাদ সম্মেলনে আসলে মালয়েশিয়ার শ্রমবাজার সহ আর কি কি বিষয় আসলে তারা তুলে ধরেছেন? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর, যেটা কাল থেকে শুরু হয়েছিল, আজ সেখানকার স্থানীয় সময় বেলা 3টার আশেপাশে, এখন আমাদের এখানে 2টার কাছাকাছি বাজছে, তার মানে সেখানে 5টা। তিনি সফরের যে সারাদিনের যে আনুষ্ঠানিকতা ছিল সরকারি বেসরকারি, সেগুলো শেষ করে চীনের দালিয়ান প্রদেশের দিকে রওনা হয়েছেন। সেখানে 2 দিন থেকে তারপর তিনি বেইজিং যাবেন সরকারি কর্মসূচিতে অংশ নিতে। যেমনটা বলছিলেন যে সকাল থেকে আমি যদি কর্মসূচিগুলো এক এক করে বলি, উনি শুরুতে কুয়ালালামপুর থেকে পুত্রজায়া, যেটা মালয়েশিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন যান তাকে সম্বর্ধনা জানানো হয়, গার্ড অফ অনার। তারপরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। দেন তাদের মধ্যে ডেলিগেশন লেভেলে একটা মিটিং হয়। মিটিংয়ের পরে কালচারাল কোঅপারেশনের ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে, আর 2টা লেটার এক্সচেঞ্জ করা হচ্ছে। একটা হচ্ছে কাউন্টার টেররিজম, আর একটা হচ্ছে বিজনেস রিলেটেড। তো এরপর তারা দুজনেই প্রেস কনফারেন্সে অংশ নিয়েছেন, যেটা জয়েন্ট প্রেস কনফারেন্স বলা হচ্ছে। সেই প্রেস কনফারেন্সে খুব যথারীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্মী নিয়োগের বিষয় অর্থাৎ কর্মসংস্থানের বিষয়টিতে জোর দিয়েছেন। তিনি, আমরা জানি 24-22 খোলার পর 24 থেকে আবার বাজারটা বন্ধ হয়ে আছে, এবং যেই বাজারটা গত 1 দশক ধরে সৌদি আরবের পর বড় বাজার বলা হয়ে থাকে, যেখানে প্রায় বৈধ নিয়মিত অনিয়মিত মিলে প্রায় 10 লাখ কর্মী কাজ করছেন। এবং নিয়মিত অনিয়মিত বলছে, নিয়মিত মানে যাদের কাগজপত্র, এমপ্লয়মেন্ট কার্ড বা অন্যান্য কিছু আছে, আর অনিয়মিত মানে যাদের মেয়াদ ফুরিয়ে গেছে বা কোনো রকম ঝামেলা আছে। তো সব মিলিয়ে সংখ্যাটা এমন। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার যৌথ সংবাদ সম্মেলনে কর্মী নিয়োগের বিষয়টিতে জোর দিয়েছেন, যত দ্রুত সম্ভব সে বাজারটা খুলে দেওয়া এবং আরও বেশি করে কর্মী নেওয়া। এবং সেখানে তিনি কর্মী নেওয়ার পাশাপাশি শিক্ষার্থী, পেশাজীবী উদ্যোক্তা, তাদের কাজের সুযোগ করে দিতে বলছেন। কারণ তিনি মনে করেন এই যে কর্মসংস্থানের বিষয়টি দুই দেশের সম্পর্কে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর পাশাপাশি তিনি আপনার অনিয়মিত যাদের, তাদের নিয়মিত করে দেওয়া, আটক যারা আছে তাদের মুক্তি দেওয়া। তারপরে পাশাপাশি বিশেষভাবে এই পয়েন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই যে শ্রমবাজার মালয়েশিয়া, সেখানে সংকটের মূলে আছে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী। সেই বিষয়টিতে তিনি বলেছেন, সংবাদ সম্মেলনে একমত হয়েছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর কমানো, নিয়ন্ত্রণ করা, প্লাস যে অভিবাসনের খরচ সেটা কমানোর বিষয়টি জোর দিয়েছেন। আর অন্যান্যভাবে আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তারপরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোর জন্য তিনি আনোয়ার ইব্রাহিমকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। এবং আমরা জানি 72 সালে 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়েকটি মুসলিম দেশ শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, মালয়েশিয়া তার অন্যতম। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আরেকটি প্রসঙ্গ আমরা বোধহয় বলতেই পারি, যে বাণিজ্যের ব্যাপারে যেটা হচ্ছে যে এফটিএর নেগোসিয়েশনটা এগিয়ে নেওয়া যাওয়া, আর সবশেষে তারপরে সন্ত্রাসবাদ দমন। তো তারেক রহমান তার বক্তব্য এভাবে শেষ করেছেন, যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলো আপনার দুই দেশের সম্পর্কে একটা নতুন অধ্যায়ের সূচনা করবেন। এটা তারেক রহমানের বক্তব্য ছিল, আমি মোটা থেকে যা বললাম। আর জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে যে বিষয়গুলো সামনে এনেছেন সেই বিষয়টাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তারপরে কর্মী নিয়োগের বিষয়টি, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে বলছেন যে কর্মী তাদেরও দরকার। একই সঙ্গে বিষয় হচ্ছে যে কর্মী এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা, এবং তারা যাতে, শ্রমিকরা ক্রমাগত শোষণ, দুর্ব্যবহার এবং কারো ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সেটা কোনোভাবে সহ্য করা হবে না। এবং শ্রমিকদের শোষণ নিপীড়নের কথা বলেছেন, এই বিষয়টিতে মনোযোগ দিবেন। একান্ত বৈঠকের বিষয়গুলোর
প্রসঙ্গটা নিয়ে তিনি এটাও বলেছেন এই যে কর্মী নিয়োগ বা শ্রমিক নিয়োগে যে বাড়াবাড়ি এবং প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় সেই বিষয়টার উপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়েছেন সংবাদ সম্মেলনে। আচ্ছা, যেহেতু সরকার গঠনের পর তারেক রহমানের এটা প্রথম রাষ্ট্রীয় সফর মালয়েশিয়াতে, তো আসলে দুই দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা নিয়ে আসলে কি আলোচনা হয়েছে? এখন রাজনৈতিক সমঝোতা বলতে আমরা যদি যৌথ বিবৃতির দিকে তাকাই, ওখানে বলা হয়েছে যে এই যে প্রধানমন্ত্রী পর্যায়ে সফর বিনিময় বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর বিনিময়, এগুলো তো এক ধরনের পলিটিক্যাল এঙ্গেজমেন্টেরই অংশ। তো তারা এই এঙ্গেজমেন্ট যেন কন্টিনিউ থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী গেছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং সেক্টরাল, এটা অন্যান্য খাতে বাণিজ্য স্বরাষ্ট্র সহ নানান ক্ষেত্রে হতে পারে, সেই বিষয়টিতে তারা জোর দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে দুই পক্ষের আলোচনার সবসময় তো হায়েস্ট টপ লিডার বা হায়েস্ট লিডারশিপ যায় না, বেশ কিছু ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরুন বাংলাদেশ মালয়েশিয়ার একটা জয়েন্ট কমিশন আছে, সেই জয়েন্ট কমিশনটা কিন্তু ডরম্যান বা কিছুটা ইনঅ্যাক্টিভ, সেটাকে একটু চাঙ্গা করার ব্যাপারে তারা মত দিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন জয়েন্ট কনসালটেটিভ কমিশন বলে একটা মেকানিজম আছে, সেই কমিশনটাও যেন পুনরায় সচল হয়, এই কথাগুলো তারা বলেছেন। তো আমাকে যদি বলেন, আমি জয়েন্ট স্টেটমেন্ট দেখে যদি বিশ্লেষণ করি, একটা হচ্ছে সেখানে পলিটিক্যাল এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে বাণিজ্য বিনিয়োগ এবং যেটা আজকে আমাদের কাগজে আমরা লিখেছি যে ট্রেডিশনাল লেবার এক্সপোর্টের যে জায়গায়, সেটা কিন্তু মালয়েশিয়া আস্তে আস্তে শিং করে যাচ্ছে, কারণ তারা যখন 2030-এর নিয়ে নতুন শিল্পনীতি পরিকল্পনা করছেন, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর শিল্প উৎপাদন ওখানে নজর দিচ্ছে। এবং আমরা জানি যে বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়া খুব সামনের কাতারে হয়েছে। প্রতিবেশী দেশ ভারত ইতিমধ্যে জেনেছি 10 থেকে 15,000 মানুষের কর্মসংস্থানের দিকে নজর দিয়েছে। তো আজকে যে যৌথ বিবৃতিটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু এই সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের যুক্ততার প্রসঙ্গটি এনেছে এবং তারা বলছে ডিজিটাল অর্থনীতি, এআই, ফিনটেক, ডিজিটাল গভর্নেন্স, এই জায়গায় ইমার্জিং টেকনোলজিস একে অন্যকে সহায়তা করবে এবং দক্ষতা উন্নয়নে তারা সাপোর্ট দিবে। সেক্ষেত্রে সেমিকন্ডাক্টরের প্যাকেজিং, টেস্টিং, আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট খাতে মালয়েশিয়ার উল্লেখ করে দুই নেতা বলেছেন একে অন্যকে কীভাবে সহযোগিতা করতে পারে। আমি যেটা বলছিলাম, কর্মসংস্থানের চিরাচরিত ধাপ থেকে সরে যাওয়া। আরেকটা বিষয় যদি না বললেই নয়, আমরা জানি যে মালয়েশিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, সংখ্যার দিক থেকে সেটি 11,000-এর বেশি। চীনকে যদি ধরা হয়ে থাকে, 62,000-এর মতো চীনের নাগরিক যারা শিক্ষার্থী হিসেবে নানান স্তরে পড়াশোনা করছেন, বাংলাদেশ তৃতীয়। এবং বাংলাদেশে থেকে যাওয়া প্রথিতযশা অনেক ব্যক্তি সেখানে অধ্যাপনার সাথে যুক্ত আছেন। তো শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে তাদের দুই নেতার মধ্যে কথা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শিক্ষা বিনিময় এবং সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নানান ধরনের পার্টনারশিপ হতে পারে যৌথ গবেষণা কার্যক্রম। তো এই বিষয়গুলোকে আমি অগ্রগতি দেখছি। আর যদি বলেন বিনিয়োগের ক্ষেত্রে একটু আগেই যেটা বললাম যে তিনটি খাতের, একটা হচ্ছে বন্দর ব্যবস্থাপনা বা কানেক্টিভিটি, আরেকটা হচ্ছে বিমান চলাচল, অন্যটি হচ্ছে জ্বালানি। তো এই তিনটি ক্ষেত্রে তিনটি শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়ালালামপুরে দেখা করেছিলেন। তো সেখানে বাংলাদেশে যে খাতগুলো বলছিলাম, এই খাতগুলোতে বিনিয়োগের ব্যাপারে কথাবার্তা হয়েছে। তো আশা করা যায় আমরা যদি কর্মী নিয়োগ বা শ্রমিক পাঠানোর পাশাপাশি ওই অ্যাঙ্গেল থেকে দেখি ব্যবসা বাণিজ্য, উদীয়মান শিল্প, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, এই খাতগুলোতে আমি মনে করি এই খুব সংক্ষিপ্ত হলেও বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই আলোচনার সূত্র ধরে ভবিষ্যতে হয়তো আমরা সহযোগিতা বাড়াতে পারবো। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনি কূটনৈতিক বিষয়ে রিপোর্টিং করছেন, আপনার কাছে জানতে চাই যে আসলে মালয়েশিয়ার এই সফর থেকে আসলে বাংলাদেশ কি পাচ্ছে এবার? আমি যেভাবে দেখি যে মালয়েশিয়ার প্রসঙ্গ এলে মালয়েশিয়া তো বটে, আরও অনেক দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা আমরা খুব একটা দুটা ইস্যুর মধ্যে মনোযোগটা আমাদের ফোকাসটা চলে যায়, আমরা খুব লার্জার ক্যানভাসে দেখি না। যেমন আপনি বছরের পর বছর ধরে খুব বেশি আনস্কিল লোক পাঠিয়ে কিন্তু রেমিটেন্সের চাকাটা ঠিক রাখতে পারবেন না, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাজারের চাহিদাও পরিবর্তন হচ্ছে। এই যে বললাম সেমিকন্ডাক্টর শিল্পে তারা মনোযোগ দিচ্ছে, অ্যাডভান্স প্রোডাকশন আপনার ম্যানুফ্যাকচারিংয়ের উপর জোর দিচ্ছে। তো সেখানে আপনার যে কর্মীগুলো অদক্ষ যাচ্ছে, সেখানে তো আপনার কোনো
ভবিষ্যতে সে বাজারটা থাকবে না, বাজারটা অন্যদিকে চলে যাবে। তাহলে তার সাথে তাল মিলিয়ে আপনাকেও ওই প্রস্তুতিটা নিতে হবে। যেমন আপনাকে যখন কর্মী নিয়োগ বা শ্রমিক নিয়োগের কথা বলছিলাম, আজকে জয়েন্ট স্টেটমেন্টে আরেকটা বিষয় বলা হয়েছে দক্ষতা উন্নয়ন। দক্ষতা উন্নয়ন, এবং সেই দক্ষতার উন্নয়ন যদি আপনি করতে পারেন তাহলে সেখানে আপনার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কথা আমরা যেটা বলি, যেখানে দুই নেতা বলেছেন যে একে অন্যকে স্বীকৃতি দেয়, ওই যে সার্টিফিকেশনের ব্যাপার, স্ট্যান্ডার্ড, এরকম যৌথ ডিগ্রি কর্মসূচি এবং শিক্ষা কর্মসূচিগুলোকে যাতে শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হয়, এবং সেখানে প্রায়োরিটি হিসেবে সেক্টর ঠিক করা এক নম্বর। এডুকেশন সেক্টর আমি কর্পোরেশনের কথা বলছি, সেমিকন্ডাক্টর, এআই এবং ইমার্জিং টেকনোলজি, এগুলো আমাদের অগ্রগতির লক্ষণ। এবং আমরা যখন বলি এমএমসি পোর্টসের মতো লার্জেস্ট পোর্ট অপারেটর যারা পুরো মালয়েশিয়া গ্রুপ হিসেবে কাজ করে, পেট্রোনাস যারা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে অনেকগুলা জ্বালানি সংস্থা হয়, তাদের কাছ থেকে আমরা এলএনজি আনি। এখন কথা হয়েছে তাদের কাছ থেকে গ্রিন এনার্জি কীভাবে নেওয়া যায়, সেটা সোলার হতে পারে, ইয়ার হতে পারে, প্লাস আমাদের যে বঙ্গোপসাগরে যে ব্লকগুলো আমরা অ্যালোকেট করছি সেখানে যুক্ততা। তো আমি যদি ওভাবে দেখি, সরকার তো আসলে ব্যবসাটা করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে। তারপর জয়েন্ট বিজনেস কাউন্সিলের গঠনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এফটিএতে এগিয়ে নিয়ে যাবেন। তো ব্যবসা বাণিজ্য এবং নতুন খাত ওইভাবে যদি আমি দেখতে চাই, তাহলে আমি দেখব যে সম্পর্কটা অনেক বেশি ভবিষ্যৎমুখী, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতের ভাবনা থেকে করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে গতকাল রাতে যখন কুয়ালালামপুরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করে, সেই বক্তৃতাটা শুনছিলাম, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা হচ্ছে। একটা কথা তিনি খুব বলেছেন যেটা প্রণিধানযোগ্য, যে দেখুন, যে যিনি দেশে থাকেন, যিনি বাইরে থাকেন, সবার কিন্তু বাংলাদেশের নাগরিক। তো এই যে দাবি দেওয়ার চাইতে প্রত্যেক নাগরিকের কিন্তু কর্তব্য আছে, সে দেশে যিনি থাকেন, বিদেশে যিনি থাকেন। তো কর্তব্যের কথাটা এই জন্যই মনে করিয়ে দেওয়া যে সিন্ডিকেট আছে, অনিয়ম আছে, পাশাপাশি আমাদের যে কর্মীরা যান অনেক সময় ভুলে যান সেই দেশের আর্থসামাজিক ব্যবস্থা, শিক্ষা, এরকম নানান জিনিস। তো ওইটা বলে উনি মনে করিয়ে দিয়েছেন যে আমাদের কর্মীরা গিয়ে কন্ট্রিবিউট করছেন, খুব ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে তাদের আচরণ, তাদের কর্মতৎপরতা কিন্তু সংকট তৈরি করে। তো এই বিষয়গুলো বিবেচনা রেখে আমি যদি সামগ্রিকভাবে বলি, এই সফরটাকে আমরা অবশ্যই নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করতে পারি তিনি যেভাবে বলেছেন, কারণ আমরা নতুন নতুন জায়গায় সহযোগিতার কথা বলছি। আরেকটা সেক্টরের কথা আমি না বললেই নয়, সেটি হচ্ছে প্রতিরক্ষা খাতে দুই দেশ বলেছে যে তারা একটা যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক তারা করবে, এবং এই জন্য প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটা জয়েন্ট কমিটি করবে, যেখানে হবে নিয়মিত সামরিক সফর বিনিময় হবে, প্রশিক্ষণ দান হবে, এবং নানান ক্ষেত্রে যাতে দক্ষতা উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের বিকাশের সুযোগ লাভ করা যায়। আচ্ছা, রাইজাজ মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আসলে চীনে তিনি 4 দিন থাকবেন, আগামী 4 দিন আসলে তিনি সেখানে কি কি কর্মসূচিতে অংশ নিচ্ছেন? চীনে আজ রাতে স্থানীয় সময় অনুযায়ী চীনের দালিয়ান প্রদেশে গিয়ে পৌঁছাবেন। আজকে সরকারি কোনো কর্মসূচি নেই। কাল থেকে সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে বার্ষিক সম্মেলন, যেটাকে বলা হয়ে থাকে সামার ডাভোস, সেই সামার ডাভোসে উনি অংশ নেবেন আগামীকাল 23 এবং 24-এ। তো ওই সেশনগুলোতে অংশ নেবেন, এবং সাইডলাইনে আমরা জানি এই ধরনের সম্মেলনও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা আসেন। সেই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সেখানে তাদের সাথে আলোচনা করবেন বা বৈঠক করবেন। এরপর তিনি যাবেন বেইজিংয়ে যাবেন। বেইজিংয়ে মূলত 25 এবং 26 তার কর্মসূচি রয়েছে, এবং সাম্প্রতিক ইতিহাসে এটা বিরল যে চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের পলিটিক্যাল স্ট্রাকচারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শীর্ষ ব্যক্তি, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সঙ্গে 26 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আলোচনা হবে। দ্বিতীয় জন হচ্ছে প্রধানমন্ত্রী লি কিয়াং, ওনার সঙ্গে 25শে জুন আনুষ্ঠানিক বৈঠক হবে, চুক্তি সই হবে, ওনার দেওয়ার রাষ্ট্রীয় ভোজে যোগ দিবেন। আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান। তো এই তিনজনের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে, এটি একটি খুবই তাৎপর্যপূর্ণ দিক। পাশাপাশি এই প্রথম বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির একটা সমঝোতা স্মারক সই হবে। পাশাপাশি চীনের সিটকা বলে যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান আছেন, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন চীনের এক্সিম ব্যাংকের প্রধান। তো এর পাশাপাশি সবচেয়ে বড় বিশেষভাবে উল্লেখ করার বিষয়, বিনিয়োগ বোর্ড বা বিরার উদ্যোগে চীনি একটি ইনভেস্টমেন্ট
মিটিং আছে, যেখানে বলা হচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে চুক্তি এমওইউ ইত্যাদি সই করতে পারে। তো সব মিলিয়ে যদি আমাকে এক কথায় বলি যে চীনের এই সফরটি রাজনৈতিকভাবে অনেক বেশি রাজনৈতিক এবং ভূকৌশলগতভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ আমি যে বলছিলাম যে রাজনৈতিক পরিসরের যুক্ততার কথা বলছি, পাশাপাশি ব্যবসা বাণিজ্য, এবং আরেকটি বিষয় না বললে নয়, আমরা 2016 সালের কথা নিশ্চয় মনে আছে। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 16 সালের অক্টোবরে এসেছিলেন এবং চীনের বৈশ্বিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোডে জয়েন করেছিলেন। এবার এর সফরের সময় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক পররাষ্ট্রনীতির পিলার, তার একটি হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যেটির সাথে ইউএনের যে এসডিজি তার মিল আছে, সেই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশ যুক্ত হচ্ছে। অর্থাৎ চীনের ফরেন পলিসি পিলারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে একদিকে রাজনীতি, অন্যদিকে ভূ কৌশলগত, দুই জায়গাতেই চীনের সঙ্গে আমাদের সম্পর্কে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ রাহিদ এজাজ। আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।